আমরা ভারতে যে বিদ্যুৎ ব্যবহার করি তার একটা সিংহভাগ মানে প্রায় 60%রও বেশি আসে কিন্তু কয়লা পুড়িয়ে। এই যে বিশাল বিশাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এগুলো ঠিক কিভাবে চলে? হ্যাঁ, এটা একটা দারুণ প্রশ্ন। দেখুন, বাইরে থেকে দেখতে হয়তো খুব জটিল মনে হয়, কিন্তু এর কাজের মূল ধারণাটা কিন্তু বেশ সোজা সাপটা। তাই নাকি? তাহলে আজ আমরা সেটাই সহজ করে বোঝার চেষ্টা করব, তাই তো? একদম গোড়া থেকে। একদম। আমরা এর কাজের মূল নীতি আর বিভিন্ন জরুরি অংশ নিয়ে কথা বলবো, যাতে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। খুব ভালো। তাহলে শুরু করি একেবারে কাজের মূল নীতিটা দিয়ে। কিভাবে কাজ করে এটা? অবশ্যই। ভাবুন তো, বাড়িতে আমরা প্রেসার কুকারে জল গরম করে বাষ্প তৈরি করি, তাই না? হ্যাঁ, করি তো। এখানেও অনেকটা তাই, তবে বিশাল আকারে। ফার্নেস বা চুল্লিতে কয়লা পুড়িয়ে প্রচুর তাপ তৈরি করা হয়। সেই তাপে বয়লারের ভেতরে থাকা জল ফোটে আর তৈরি হয় উচ্চ চাপ আর খুব গরম স্টিম বা বাষ্প। ও আচ্ছা, মানে কয়লার শক্তিটা তাপে বদলাচ্ছে। ঠিক এটাই আসলে র‍্যাঙ্কিন সাইকেলের একদম বেসিক আইডিয়া, বাষ্প ব্যবহার করে শক্তি তৈরি করা। বেশ ইন্টারেস্টিং। এই বাষ্প দিয়ে তারপর কি করা হয়? বিদ্যুৎ তৈরির পরের ধাপটা কি? ওই যে উচ্চচাপের স্টিম তৈরি হলো, ওটা গিয়ে সজোরে ধাক্কা মারে একটা বিশাল পাখার মতো দেখতে যন্ত্রে। ওটাকে বলে স্টিম টারবাইন। টারবাইন, জলবিদ্যুৎ কেন্দ্রের মতো? হ্যাঁ, অনেকটা সেরকমই। তবে এখানে জলের বদলে স্টিমের জোরে ঘোরে। স্টিমের চাপে টারবাইনটা বনবন করে ঘুরতে থাকে। ভাবুন, জেট ইঞ্জিনের ঠিক উল্টো কাজটা হচ্ছে। স্টিমের শক্তিটা এখানে যান্ত্রিক শক্তিতে বদলে যাচ্ছে। আচ্ছা, আর টারবাইন ঘুরলেই কি মানে বিদ্যুৎ তৈরি হয়ে গেল? প্রায় কাছাকাছি। দেখুন, টারবাইনের সঙ্গেই জুড়ে দেওয়া থাকে জেনারেটর। যেই টারবাইন ঘুরছে, অমনি জেনারেটরও ঘুরছে। আর এই ঘূর্ণনের ফলেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। তার মানে শক্তিটা ধাপে ধাপে বদলাচ্ছে। একদম। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? কয়লার ভেতরে রাসায়নিক শক্তি প্রথমে তাপশক্তিতে, সেই তাপশক্তি জলকে স্টিমে পরিণত করে চাপ ও গতিশক্তিতে, সেই শক্তি টারবাইনকে ঘুরিয়ে যান্ত্রিক শক্তিতে, আর সব শেষে জেনারেটর সেই যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে বদলে দিচ্ছে। দারুণ। তাহলে শক্তির রূপান্তরটা হচ্ছে কয়লা তাপ, স্টিম, যান্ত্রিক শক্তি, তারপর বিদ্যুৎ শক্তি। পরিষ্কার হলো। হ্যাঁ, এটাই মূল প্রক্রিয়া। এবার তাহলে প্ল্যান্টের বিভিন্ন জরুরি অংশগুলোর কথায় আসা যাক। আপনি বয়লারের কথা বললেন, ওটাই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ? বয়লারকে তো প্ল্যান্টের হার্ট বা হৃদয় বলতেই পারেন, কারণ ওখানে জল ফুটে স্টিমটা তৈরি হচ্ছে। আজকাল অবশ্য কয়লা সরাসরি না পুড়িয়ে একদম গুঁড়ো করে, পাউডার বানিয়ে। পাউডার কেন? হ্যাঁ, পালভারাইজড ফুয়েল বলে ওটাকে। তাতে কি হয়, কয়লাটা আরও ভালোভাবে পোড়ে, দহনটা সম্পূর্ণ হয়। অথবা ফ্লুইডাইজড বেড কম্বাসন এফবিসি পদ্ধতিও ব্যবহার করা হয়। দুটোই কিন্তু দক্ষতা বাড়াতে সাহায্য করে। আচ্ছা, আর টারবাইন ঘোরানোর পর স্টিমটার কি হয়? ওটা তো ব্যবহারও হয়ে গেল। হ্যাঁ, টারবাইন ঘোরানোর পর স্টিমের চাপ আর উষ্ণতা দুটোই কমে যায়। ওই ব্যবহৃত স্টিমটাকে ঠান্ডা করে আবার জলে পরিণত করতে হয়। জলে? হ্যাঁ। কেন ফেলে দেওয়া হয় না? না না, ফেলে দিলে তো অনেক জল নষ্ট হবে। ওই স্টিমটাকে পাঠানো হয় কনডেন্সারে। সেখানে কুলিং টাওয়ার বা স্প্রে পন্ড থেকে আসা ঠান্ডা জল ব্যবহার করে স্টিমটাকে ঠান্ডা করে আবার জলে পরিণত করা হয়। তার মানে জলটা রিসাইকেল হচ্ছে? ঠিক ধরেছেন, জলটা আবার বয়লারে ফেরত যায়। এই জন্যই থার্মাল পাওয়ার প্ল্যান্টে এত জলের প্রয়োজন হয়। আর হ্যাঁ, বয়লারে কিন্তু সাধারণ জল ব্যবহার করা যায় না। একদম বিশুদ্ধ, খনিজ ছাড়া জল লাগে। তার জন্য ডিএম ওয়াটার প্ল্যান্ট থাকে। ওহ, অনেকগুলো ধাপ দেখছি। আচ্ছা, এই যে এত তাপ তৈরি হচ্ছে, সেটা যাতে অযথা নষ্ট না হয়, তারও কি কোনো ব্যবস্থা থাকে? খুব ভালো পয়েন্ট। অবশ্যই থাকে। বয়লার থেকে যে গরম ধোঁয়াটা বেরোয়, ফ্লু গ্যাস, সেটা চিমনি দিয়ে বেরোনোর আগে তার তাপটাকে যতটা সম্ভব কাজে লাগানো হয়। কিভাবে? কয়েকটা যন্ত্র আছে, যেমন ইকোনোমাইজার। এটা বয়লারে ঢোকার আগে জলটাকে একটু গরম করে নেয় ওই ধোঁয়ার তাপে। তারপর আছে সুপারহিটার আর রিহিটার। এরা টারবাইনে যাওয়ার আগে স্টিমটাকে আরও বেশি গরম করে, সুপারহিট করে, যাতে স্টিমের শক্তি বাড়ে। মানে একই স্টিমকে আরও শক্তিশালী করা হচ্ছে? হ্যাঁ, আর আছে এয়ার প্রিহিটার। এটা বয়লারে যে হাওয়াটা ঢোকে, কয়লা পোড়ানোর জন্য যে বাতাসটা দরকার, সেটাকে গরম করে দেয়। এই সবগুলো মিলিয়েই কিন্তু প্ল্যান্টের মোট কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি বাড়ে। বুঝলাম।
তার মানে বয়লার আর টারবাইন তো মূল কাজটা করছে, কিন্তু এই বাকি যন্ত্রগুলো দক্ষতা বাড়াতে সাহায্য করছে। একদম। আর বাতাস ঢোকানো আর ধোঁয়া বের করার জন্য ফোর্স ড্রাফট ফ্যান আর ইনডিউসড ড্রাফট ফ্যানও খুব জরুরি। আচ্ছা, এই কয়লা আনা পোড়ানোর পর ছাই সরানো, এগুলোর কি ব্যবস্থা থাকে? সেও এক বিশাল কর্মকাণ্ড। কয়লা আনার জন্য থাকে কোল হ্যান্ডলিং প্ল্যান্ট, সিএইচপি। সেখানে কয়লা ওয়াগন থেকে নামানো, স্টোর করা, তারপর গুঁড়ো করে বয়লারে পাঠানোর ব্যবস্থা থাকে। আর ছাই? কয়লা পুড়লে তো ছাই হবেই। সেই অ্যাশ বা ছাই সামলানোর জন্য থাকে অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্ট, এইচপি। এই ছাই যাতে বাতাসে মিশিয়ে দূষণ না ছড়ায়, তার জন্য চিমনির মুখে লাগানো থাকে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর বা ইএসপি। ইএসপি সেটা কি? ওটা অনেকটা এয়ার ফিল্টারের মতো। ধোঁয়ার সঙ্গে যে সূক্ষ্ম ছাই কণাগুলো থাকে, সেগুলোকে ইলেকট্রিক চার্জ ব্যবহার করে ধরে নেয়। ফলে চিমনি দিয়ে প্রায় ছাইবিহীন ধোঁয়া বেরোয়। আজকাল তো আবার জিরো ডিসচার্জ সিস্টেমের কথাও ভাবা হচ্ছে। জিরো ডিসচার্জ মানে? মানে প্ল্যান্ট থেকে যাতে কোনো রকম দূষিত জল বা বর্জ্য বাইরে না যায়, সবকিছু প্ল্যান্টের ভেতরেই ট্রিটমেন্ট করে রিসাইকেল করা বা নিরাপদে ডিসপোজ করার ব্যবস্থা করা। পরিবেশের কথা ভেবে এটা খুব জরুরি। সত্যি অনেক জটিল ব্যবস্থা। আচ্ছা, এত বড় একটা প্ল্যান্ট তো আর যেখানে সেখানে বানিয়ে ফেলা যায় না নিশ্চয়ই। জায়গা বাছার সময় কি দেখা হয়? ঠিক বলেছেন। জায়গা বাছাটা খুব গুরুত্বপূর্ণ। মূলত ৩টে জিনিস দেখা হয়। ১. প্রচুর জল লাগবে কুলিংয়ের জন্য, তাই কোনো নদী বা বড় জলাশয়ের পাশে হতে হবে। হ্যাঁ, সেটা তো বুঝলাম। আর ২. কয়লা লাগবে, তাই কয়লা খনির কাছাকাছি হলে ভালো, অথবা এমন জায়গায় হতে হবে যেখানে রেল বা জাহাজে করে সহজে কয়লা আনা যায়। পরিবহন খরচটা একটা বড় ব্যাপার কিনা। আর ৩ নম্বর? ৩ নম্বর হল নিরাপত্তার কারণে আর দূষণ এড়াতে প্ল্যান্টটা সাধারণত লোকালয় বা জনবসতি থেকে একটু দূরে তৈরি করা হয়। তাহলে পাওয়ার প্ল্যান্টের জায়গা বাছার সময় জল, কয়লার যোগান আর জনবসতি থেকে দূরত্ব, এইগুলোই প্রধান বিবেচ্য। একদম। আচ্ছা, সব কয়লা কি একই রকম? মানে বিদ্যুৎ তৈরির জন্য কি যে কোনো কয়লা ব্যবহার করা যায়? না, সব কয়লা সমান নয়। কয়লার মান মাপা হয় তার ক্যালোরিফিক ভ্যালু দিয়ে, মানে ১ কেজি কয়লা পুড়িয়ে কতটা তাপশক্তি পাওয়া যাচ্ছে। ও, যে কয়লার ক্যালোরিফিক ভ্যালু যত বেশি, সেটা তত ভালো মানের কয়লা। বিদ্যুৎ কেন্দ্রে ভালো মানের কয়লা ব্যবহার করলে কম কয়লা পুড়িয়ে বেশি বিদ্যুৎ পাওয়া যায়। তাই সঠিক মানের কয়লা বাছাটা খুব দরকারি। তাহলে কয়লার মানটা জরুরি, কারণ এটা সরাসরি কতটা তাপ উৎপন্ন হবে তার উপর নির্ভর করে। ঠিক তাই। এত কিছু জানার পর একটা মূল প্রশ্ন মনে আসছে। এই থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলোর এফিসিয়েন্সি বা দক্ষতা কেমন? মানে কয়লার মোট শক্তির কতটা শেষ পর্যন্ত বিদ্যুতে রূপান্তরিত হয়? এটা একটা খুব জরুরি প্রশ্ন এবং কিছুটা হতাশাজনকও বটে। ভারতের বেশিরভাগ পুরনো বা সাবক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্ল্যান্টের সার্বিক দক্ষতা, মানে কয়লার তাপশক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়ার হার, খুব বেশি নয়। সাধারণত ৩০ থেকে ৩৫% আশেপাশে ঘোরাফেরা করে। মাত্র ৩০-৩৫%? তার মানে তো প্রায় ৬৫-৭০% শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মূলত তাপ হিসেবে পরিবেশে চলে যাচ্ছে। মনে রাখার সুবিধার জন্য এফিশিয়েন্সি ইজ ইকুয়াল টু আউটপুট পাওয়ার ইনপুট হিট, মানে কতটা ইনপুট দিয়ে কতটা আউটপুট পেলাম তার অনুপাত। সোলারের তুলনায় এর প্রাথমিক স্থাপন খরচটা তুলনামূলকভাবে কম। আর ২. আমাদের দেশে কয়লা এখনও বেশ সহজলভ্য আর সস্তা জ্বালানি। আচ্ছা, তাহলে সুবিধা হলো কম খরচ আর সহজলভ্য জ্বালানি। হ্যাঁ, কিন্তু এর উল্টো দিকে অসুবিধাও আছে। অসুবিধা তো মনে হচ্ছে অনেক। প্রধান অসুবিধাগুলো কি? সবচেয়ে বড় আর চিন্তার বিষয় হল পরিবেশ দূষণ। কয়লা পোড়ালে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড আর ছাই বাতাসে মেশে। এগুলো বায়ু দূষণ করে, অ্যাসিড বৃষ্টি ঘটায় আর গ্রিনহাউস গ্যাস বাড়ায়, যা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। এটা তো বিরাট সমস্যা। আর দ্বিতীয় বড় অসুবিধা হল প্রচুর পরিমাণে জলের প্রয়োজন। কুলিংয়ের জন্য, স্টিম তৈরির জন্য, মানে জল ছাড়া এই প্ল্যান্ট অচল। তাহলে থার্মাল পাওয়ার প্ল্যান্টের একটা বড় সুবিধা হলো তুলনামূলক কম প্রাথমিক খরচ, আর একটা বড় অসুবিধা হলো পরিবেশ দূষণ। একদম ঠিক। কম খরচে বিদ্যুৎ পেলেও পরিবেশের উপর এর একটা বেশ ভারী প্রভাব পড়ছে। তাহলে কি এর কোনো সমাধান নেই? সমাধান খোঁজার চেষ্টা তো চলছেই। যেমন এখন সুপার ক্রিটিক্যাল বা আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির বয়লার ব্যবহার করা হচ্ছে। এগুলোর দক্ষতা অনেক বেশি, প্রায় ৪৫% বা তারও বেশি হতে পারে।
তাতে লাভ কি? দক্ষতা বাড়লে একই পরিমাণ বিদ্যুৎ তৈরি করতে কম কয়লা লাগে, ফলে দূষণও কম হয়। এটা একটা বড় পদক্ষেপ। বাহ! তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম কয়লা থেকে বিদ্যুৎ তৈরির এই বিশাল প্রক্রিয়ায় বয়লার, টারবাইন, কন্ডেন্সার থেকে শুরু করে ইকোনোমাইজার, ইএসপি পর্যন্ত প্রত্যেকটা অংশের কি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আর কেন সঠিক জায়গা আর ভালো মানের কয়লা বাছাটা জরুরি। হ্যাঁ, ঠিক তাই। আর এই বিষয়গুলো জানাটা কিন্তু শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয়। এটা আসলে আমাদের দেশের শক্তির চাহিদা কিভাবে পূরণ হচ্ছে, তার পেছনের প্রযুক্তিটা কি, আর তার সাথে পরিবেশের সম্পর্কটা কেমন, সেটা বোঝার একটা ধাপ। ঠিক বলেছেন। একজন ইঞ্জিনিয়ার হিসেবে বা একজন সচেতন নাগরিক হিসেবেও ভাবার বিষয় হলো কিভাবে এই প্ল্যান্টগুলোর দক্ষতা আরও বাড়ানো যায়, কিভাবে পরিবেশের উপর এদের খারাপ প্রভাবগুলো আরও কমানো যায়। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের বিদ্যুৎ ক্ষেত্রের ভবিষ্যৎ, নতুন প্রযুক্তির উদ্ভাবন আর একটা সুস্থায়ী পৃথিবীর দিকে এগিয়ে যাওয়ার পথ। এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষা।